হাতে ছুটি কম, কিন্তু ঘুরতে যাওয়ার ইচ্ছেটা তো আর কমে না। মাত্র একদিনের ছুটিতেই যদি পাহাড়, মন্দির, লেক আর সমুদ্র সব কিছুর স্বাদ একসঙ্গে পাওয়া যায়, তাহলে কেমন হয়? আজ আপনাদের নিয়ে যাব উড়িষ্যার বালাসোর জেলার এমন এক অসাধারণ ডেস্টিনেশনে, যেখানে খুব কম খরচেই একদিনে ঘুরে দেখা যাবে একাধিক দর্শনীয় স্থান। প্রকৃতির অপার সৌন্দর্য, প্রাচীন মন্দিরের শান্ত পরিবেশ, পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য, লেকের শীতল স্পর্শ আর দিনের শেষে সমুদ্রের মন ভোলানো সূর্যাস্ত, সব মিলিয়ে এটি হতে পারে আপনার পরবর্তী পারফেক্ট ডে ট্রিপ। সবচেয়ে ভালো বিষয় হলো কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বালাসোর। হঠাৎ প্ল্যান করার দরুন কোনো ট্রেনের টিকিট না পেয়ে আমি ধরে নিয়েছিলাম সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেল কামরা। তবে আমি বলবো আপনারা হাওড়া থেকে 10:45-এর এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট বা 11:45-এর চেন্নাই সেন্ট্রাল মেল ধরে ভোর রাতে চলে আসুন বালাসোর। আর এই বালাসা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এসি ওয়েটিং হল। এখানে ঘন্টায় মাত্র 20 টাকার বিনিময়ে থাকতে পারবেন। আমিও বাকি রাতটুকু এখানে কাটিয়ে নিয়েছিলাম এবং ফ্রেশ হয়ে নিয়েছিলাম। বাকি রাতটুকু বালেশ্বর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসি ওয়েটিং হলে কাটানোর পরে এখন আমরা বালেশ্বর স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর এখন আমাদের সবার আগে কাজ হবে হচ্ছে গিয়ে বাইরে গিয়ে আমাদের একটা গাড়ি ঠিক করা। এই সমস্ত যে স্পটগুলো রয়েছে, পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ব্লু লেক, সমস্ত কিছু ঘুরে দেখার জন্য। তো আগে চলুন গিয়ে আমরা এখন অটোটা আগে ঠিক করি। আমরা কিন্তু বালেশ্বর স্টেশনের বাইরে বেরিয়ে চলে এসেছি। এই যে এটাই হচ্ছে বালেশ্বর স্টেশন। আর এখানে হচ্ছে গিয়ে সমস্ত গাড়ি, এদিকে কিন্তু অটো রয়েছে, 4 চাকা গাড়িও রয়েছে। এখান থেকে কিন্তু আমরা একটা অটো গাড়ি ঠিক করে নেব, আর ভাড়া কত পড়ে সেটাও বলবো। আর 4 চাকা যদি আপনারা নেন তার ভাড়া কত সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আর বালেশ্বর স্টেশনে নেমে কিন্তু আপনার দুবলাগাড়ি, বাগদা, তারপরে হচ্ছে গিয়ে পঞ্চলিঙ্গেশ্বর, দেবকুণ্ড, আরও অনেক জায়গায় আপনারা এখান থেকে ঘুরতে যেতে পারবেন। আমরা কিন্তু বালেশ্বর স্টেশনের বাইরে থেকে একটা অটো ঠিক করে নিয়েছি। আমরা 3 জন রয়েছি। অটো ভাড়া পড়লো হচ্ছে 1500 টাকা। আমরা এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ব্লু লেক এবং হচ্ছে গিয়ে যে নীলগিরি জগন্নাথ মন্দির রয়েছে, এই সমস্ত কিছু ঘুরে আবার স্টেশনে আমাদেরকে ড্রপ করে দেবে। 1500 টাকা আমাদের সাথে ফাইনাল হয়েছে। আর এখান থেকে 4 চাকাও রয়েছে। 4 চাকা নিলে আপনাদের মোটামুটি ভাড়া পড়বে প্রায় 3000 টাকা মতো। স্টেশন থেকে আমরা অটো ধরে নিয়েছি। আর আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে গিয়ে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আমরা ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে একটা গাছের তলে, এখানে কিন্তু আপনারা এখানে জুতো রাখতে পারবেন। শু স্ট্যান্ড এখানে রয়েছে। আর এখানে জুতো রেখে কিন্তু আপনারা সামনে এই যে এখানে রয়েছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী ত্রয়োদশ শতাব্দীতে রাজা মাধবেন্দ্রপুরী এখানে এসেছিলেন এবং উনি এই যে মন্দিরের যে ভোগ প্রসাদ ক্ষীর, উনি সেটা পেতে চেয়েছিলেন। এবং সেই প্রসাদ নাকি যিনি শ্রীকৃষ্ণ, অর্থাৎ এখানে গোপীনাথ হিসেবে পূজিত হন, উনি সেই ক্ষীর চুরি করে ওনার কাছে পাঠিয়েছিলেন। আর সেই তখন থেকেই নাকি এই মন্দিরের নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখানে শ্রীকৃষ্ণ গোপীনাথ নামে পূজিত হন। আর এটা একটা বৈষ্ণব মন্দির বা কৃষ্ণের, এখানে কিন্তু কৃষ্ণের সমস্ত মানে ছোটোবেলা থেকে সমস্ত কিছু এই মন্দিরে তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে সামনে হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়। মন্দিরের বিগ্রহ দর্শন করতে গেলে আপনাদেরকে এখানে আসতে হবে। আর মন্দিরের পাশেই কিন্তু এখান থেকে আপনারা ক্ষীর প্রসাদ নিতে পারবেন, যার মূল্য হচ্ছে 70 টাকা, 40 টাকা এবং 25 টাকা। এছাড়াও যদি আপনারা এখান থেকে মানে অনামি এবং খোয়া পেরা ভোগ মেলে, যার কেজি হচ্ছে 300 টাকা করে। আর ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের ভিজিটিং টাইমটা যদি বলি, এটা হচ্ছে গিয়ে সকাল 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। এই টাইমের মধ্যে আপনারা আসলে কিন্তু এই মন্দির দর্শন করতে পারবেন। আর এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নয়, তাই ভেতরেরটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তার জন্য কিন্তু আপনাদের সশরীরে এখানে উপস্থিত হতে হবে। এখানে বিগ্রহ হিসেবে রয়েছে শ্রীকৃষ্ণ, যিনি এখানে গোপীনাথ রূপে পূজিত হন। আরেকটা ইনফরমেশান আপনাদের জন্য, এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু 30 টাকা করে প্রয়োজন আছে।
ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন করে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আমাদের যে দ্বিতীয় দর্শনীয় স্থান সেখানে, অর্থাৎ ইমামি জগন্নাথ মন্দির। ঢুকেই কিন্তু এখানে আমরা আপনাদেরকে টাইমিংটা জানিয়ে দিই। এখানে মন্দির দর্শনের যে টাইমিংটা সেটা এখানে লেখা রয়েছে, আপনারা একটুখানি পজ করে দেখে নেবেন। আর এই ইমামি জগন্নাথ মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠা করেছে হচ্ছে ইমামি গ্রুপ অফ কোম্পানি। এই মন্দিরটা প্রায় 4300 স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে, আর 2009 সালে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়। তো এখন আমরা এই ইমামি জগন্নাথ মন্দিরে সামনে জুতো স্ট্যান্ড রয়েছে, যেখানে আমরা বিনামূল্যে জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো। এখানেই কিন্তু আপনারা ফ্রিতে জুতো রাখতে পারবেন, তারপরে এখান থেকে জুতো রেখে আপনারা এই যে ইমামি জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এখানে কিন্তু মন্দিরে যাওয়ার জন্য এখানে হাত ধুয়ে, আর এখানে কিন্তু এই যে পা ধোয়ারও ব্যবস্থা রয়েছে, এইভাবে হাত পা ধুয়ে আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। অনেকটা সিস্টেমটা যেমন গুরুদুয়ারগুলোতে যেরকম থাকে সেরকম হবে। কি দারুণ! এইভাবে জলে পা ডুবিয়ে পা ধুয়ে আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিন্তু ইমামি জগন্নাথ মন্দিরের মূল যে মন্দিরটা রয়েছে সেটা। এটা কিন্তু সামনের যে স্ট্রাকচারটা, মূল মন্দিরটা, ওটা কিন্তু অনেকটা পুরীর যে জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা রয়েছে। আর নিচে কিন্তু এখানে রথের চাকা রয়েছে, এখানে 1 2 3 4 5 6 7 8টা চাকা রয়েছে। আর সামনে কিন্তু এদিকে মানে ঘোড়া রয়েছে, এই সামনে দেখতে পাচ্ছেন 2টো ঘোড়া রয়েছে, এই সাইডে 2টো, ওই সাইডে 2টো ঘোড়া। অনেকটা অর্থাৎ রথ যেরকম হয় সেই রথের আদলেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দির। আর এই ইমামি জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু এখানে আরও কিছু ছোট ছোট মন্দির রয়েছে। এখানে যেমন রয়েছে হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল এটা। আর ঠিক এই কাশী বিশ্বনাথ টেম্পলের পেছনেই এখানে কিন্তু রয়েছে মা বিমলা দেবী টেম্পল। আর এই জায়গাটাকে অর্থাৎ ইমামি জগন্নাথ মন্দিরকে কিন্তু অনেকে উড়িষ্যার দ্বিতীয় পুরী বলে থাকে। আর আমি যেইভাবে ঘুরছি সেইভাবে যদি আপনারা ঘোরেন তাহলে কিন্তু একদিনের মধ্যেই আপনারা ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ব্লু লেক, পঞ্চলিঙ্গেশ্বর, তারপরে হচ্ছে নীলগিরি রাজবাড়ি এবং সঙ্গে কিন্তু চাঁদিপুর সি বিচটাও করে নিতে পারবেন। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ইমামি জগন্নাথ মন্দির ওই সাইডে তো আপনাদেরকে দেখিয়েছি, কাশী বিশ্বনাথ টেম্পল এবং হচ্ছে বিমলা দেবীর মন্দির রয়েছে। আর এখানেও কিন্তু রয়েছে হচ্ছে এই সাইডে, ডান সাইডটায় এখানে রয়েছে হনুমান টেম্পল। এই সামনেরটা হচ্ছে হনুমান টেম্পল, আর ঠিক তার পেছনেও একটা মন্দির রয়েছে, ওটা হচ্ছে লক্ষ্মী টেম্পল, মা গজলক্ষ্মী টেম্পল। এই যে এটাই হচ্ছে মা গজলক্ষ্মী টেম্পল। আর এই দিকে যেমন বলেছে ওই সাইডে যেরকম মন্দিরটা দেখিয়েছিলাম, 8টা রথের চাকা রয়েছে আর সামনে 2টো ঘোড়া রয়েছে, এই দিকটাও তো সেম, মানে অনেকটা রথের মতোই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর বিশেষ করে সন্ধ্যের টাইমে যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু এর সুন্দর মানে সন্ধ্যেবেলা যে লাইটের যে কারুকার্যটা সেটা কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন। আমার কিন্তু এই মন্দিরটা খুব সুন্দর লেগেছে। আপনারা যারা এই বালেশ্বরে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ করতে আসবেন, ইমামি জগন্নাথ মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবেন। ইমামি জগন্নাথ মন্দিরে তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো ভেতরে বিগ্রহ তো আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু এই যে বাইরের যে ইমামি জগন্নাথ মন্দিরের বাইরের যে অ্যাম্বিয়েন্সটা, অ্যাটমসফিয়ারটা, ওটা কিন্তু দুর্দান্ত। অপূর্ব সুন্দর একটা সাজানো গোছানো একটা মন্দির। আর মন্দিরের দেয়ালে কিন্তু দারুণ দারুণ কারুকার্য করা রয়েছে। এই সাইডটায় কিন্তু আরেকটা মন্দির রয়েছে, এটা কি মন্দির একটু সামনে গিয়ে দেখি। আচ্ছা, এটা হচ্ছে বাপ্পাকা মন্দির অর্থাৎ গণেশ মন্দির। এটা
गणपति बप्पा मोरिया। ইমামি জগন্নাথ টেম্পলটা দর্শন করে ইমামি জগন্নাথ টেম্পলের উল্টো দিকেই একটা মিষ্টির দোকান রয়েছে, তো সেখান থেকে আজকে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্টে আমি এখানে নিয়েছি হচ্ছে 2 পিস ইডলি রয়েছে আর 2 পিস বড়া রয়েছে, সঙ্গে তো তরকারি রয়েছে। এর দাম পড়ছে হচ্ছে 25 টাকা। আর এখানে সুপেনও নিয়েছে হচ্ছে গিয়ে লুচি নিয়েছে, 4 পিস লুচি, এটাও কিন্তু পড়ছে 25 টাকা। তো সকালের ব্রেকফাস্টটা আমরা এই দিয়েই সেরে নিচ্ছি। ইমামি জগন্নাথ মন্দির দর্শন করে সকালের ব্রেকফাস্টও আমরা করে নিয়েছি। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের যে তৃতীয় গন্তব্যস্থল, অর্থাৎ ব্লু লেক। আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্লু লেক। আর এই ব্লু লেক যাওয়ার পথে রাস্তাটা কিন্তু দুর্দান্ত। আর এখান থেকে কিন্তু সামনে আমি মানে ছোট ছোট পাহাড়ের টিলা দেখতে পাচ্ছি। আর আমরা যেটা পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি, পঞ্চলিঙ্গেশ্বর কিন্তু নীলগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত রয়েছে, মানে উপরে। দারুণ লাগছে, দারুণ অপূর্ব সৌন্দর্য, ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ। এই সামনে কিন্তু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি হচ্ছে যে বালেশ্বরের যে বিখ্যাত ফেমাস ব্লু লেক। এই হচ্ছে সেই ব্লু লেক। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখন আপাতত জলটা নীল নয়, গ্রিন গ্রিন রয়েছে। লেকটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে মনে হচ্ছে। সামনে এইদিকে পাহাড় রয়েছে, এখানে এইরকম লেকটা রয়েছে, সেখানে ছোট্ট একটা আইল্যান্ড রয়েছে ওখানে। আর ওই আইল্যান্ডটাকে ঘিরেই কিন্তু পুরো লেকটা রয়েছে। আর লেকটা দেখে যেটা মনে হচ্ছে, পাহাড়টা কেটে এই লেকটাকে বানানো হয়েছে। আর যেটা দেখতে পারলাম এখানে লেখা রয়েছে, লেকটা কিন্তু প্রচুর গভীর, প্রায় 150 ফুট গভীর এই লেকটা। এই ব্লু লেক দেখতে আসার আগে আমি ভেবেছিলাম লেকটা হয়তো ন্যাচারাল লেক, কিন্তু এখানে এসে দেখতে পেয়েছি লেকটা ন্যাচারাল নয়, এটা আর্টিফিশিয়াল, কৃত্রিমভাবে এটাকে তৈরি করা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে পাথর কেটে, পাহাড় কেটে এই লেকটাকে বানানো হয়েছে। তবে লেকটা প্রচুর গভীর, ল্যান্ডস্কেপটা কিন্তু খুব সুন্দর। এদিকে হচ্ছে সুউচ্চ পাহাড় রয়েছে, তার একদম নিচেই কিন্তু এই লেকটা রয়েছে। আর লেকের জল ব্লু লেক নাম কেন বলা হয়েছে ব্লু লেক? জলটা কিন্তু বেশ স্বচ্ছ, কিন্তু এখন যেহেতু আকাশের রঙটা নীল নয়, চারিধারে যেহেতু সবুজ গ্রিন, সেই কারণে কালারটা এখন জলের কালারটা গ্রিন গ্রিন দেখাচ্ছে। যদি আকাশের কালারটা নীলচে হয়, তখন কিন্তু ওই নীল আকাশের রিফ্লেকশনটা নদীতে, এই লেকের মধ্যে পড়ে, তখন কিন্তু লেকটাকে ব্লু লাগে। কিন্তু এখন লেকটাকে কিন্তু পুরো গ্রিন লাগছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। মানে এখানে কিছুক্ষণ সময় সুন্দরভাবে বসে কাটিয়ে দেওয়া যাবে। হাওয়া রয়েছে, বেশ ভালো হাওয়া রয়েছে, বেশ ভালো লাগছে। ওহ, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। আমরা ব্লু লেক দেখে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা নীলগিরি রাজবাড়ি। আর নীলগিরি রাজবাড়ি যাওয়ার পথেই কিন্তু আমরা নীলগিরি পর্বতের সঙ্গে সঙ্গেই যাচ্ছি। আর এরকম রাস্তা, এত সুন্দর রাস্তা, তার পাশে হচ্ছে এরকম পাহাড়, দারুণ একটা ভিউ পাচ্ছি। আমার তো এই পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে এসে এরকম ভিউ দেখে তো আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। মানে দুর্দান্ত ভিউ লাগছে, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ আমি দেখতে পাচ্ছি না, মানে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। আমাদের ভারতবর্ষ যে কত বৈচিত্র্যময় আর কত সুন্দর, যদি ঘুরতে না বেরোতাম তাহলে হয়তো আমি জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না। মানে আমাদের ভারতবর্ষে কি নেই, মানে এক জীবন হয়তো আমার শেষ হয়ে যায় আমাদের পুরো ভারতবর্ষ ঘুরে দেখতে দেখতেই। অপূর্ব সৌন্দর্য। এখন রয়েছি উড়িষ্যার বালেশ্বরে, পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে এসেছি, দারুণ অভিজ্ঞতা। এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দিরে। এই যে পেছনে হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির। আর সামনেই যেহেতু রথ উৎসব, জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু রথের প্রস্তুতি চলছে। আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য বাইরে অনেক দোকান রয়েছে, যেগুলো থেকে আপনারা মন্দির, মানে পুজোর সামগ্রী নিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে পারবেন। এটাই হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির। ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই নিয়ে যেতে পারবো না। আর জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে হচ্ছে নীলগিরির যে রাজবাড়ি। এটা হচ্ছে নীলগিরি রাজবাড়ি। এই যে এটাই নীলগিরি রাজবাড়ি। আর ঠিক তার পাশেই হচ্ছে এটা নীলগিরি পর্বত বা নীলগিরি পাহাড়।
আমরা মোবাইল রেখে জগন্নাথ মন্দিরের ভেতরে আগে দর্শন করে আসি। ভেতরে তো দেখাতে পারবো না, জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে আপনাদের এখানে আসতে হবে। জগন্নাথ মন্দির দর্শন করে এসে আমরা এই যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়িটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন প্রবেশ করছি হচ্ছে নীলগিরি রাজবাড়িতে। রাজবাড়িতে ঢোকার মুখেই কিন্তু দুদিকে দুটো সিংহ রয়েছে, আর আমরা প্রবেশ করি হচ্ছে নীলগিরি রাজবাড়িতে। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 10টা 5। আমরা বালাসো স্টেশন থেকে বেরিয়েছিলাম মোটামুটি 6:30 থেকে 6:45টার মধ্যে। তো এইটুকু সময়ের মধ্যে আমরা কিন্তু ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ব্লু লেক, আর এখন এসে দর্শন করে নিলাম হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির আর হচ্ছে নীলগিরি রাজবাড়ি। তো আমাদের এখন আর বাকি রয়েছে হচ্ছে এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ওই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখে ওখানে আমরা লাঞ্চ করব, তারপর আমরা চলে যাব হচ্ছে বিকেলবেলাটা চাঁদিপুর সি বিচে। তাহলে আমি যেইভাবে ঘুরে দেখলাম সেইভাবে কিন্তু আপনারা একদিনের মধ্যেই কিন্তু পুরো ট্যুরটাকে কমপ্লিট করে ফেলতে পারবেন। পাহাড়, ঝর্ণা, লেক, সমুদ্র, মন্দির সমস্ত কিছু কিন্তু একদিনেই কভার করে আপনারা আবার দিনের দিন বাড়ি ফিরে যেতে পারবেন। তাই ভিডিওটা এখনও অবধি আপনাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আমরা কিন্তু নীলগিরি পাহাড়কে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছি এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। আর আমরা যে নীলগিরি জগন্নাথ মন্দিরটা দেখলাম সেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর যে রাস্তাটা টোটাল এই 12-13 কিলোমিটার রাস্তা। তো প্রথম যে 10 কিলোমিটার মতো রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে। অটো করে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যে গেটটা রয়েছে পার্কিংয়ের সামনে ওখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। আর এইখানে যে পার্কিং রয়েছে পার্কিংয়ের জন্য কিন্তু অটো করে আসলে হচ্ছে 30 টাকা নেবে, আর 4 হুইলার আসলে নেবে হচ্ছে 50 টাকা। আর এখান থেকে কিন্তু আমাদের এখন হেঁটে যেতে হবে। মোটামুটি প্রায় 310-20টা মতো সিঁড়ি আছে। সেই সিঁড়ি ভেঙে আমাদেরকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উপরে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক মহাদেবের নাম নিয়ে বাবার কাছে। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের এখানে কিন্তু থাকার মতো বেশ কিছু হোটেলের অপশান রয়েছে। আমরা আগে মন্দিরটা ঘুরে আসি, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে আসি, তারপর নিচে যখন নেমে আসব তখন কিছু হোটেলের অপশান আপনাদেরকে দেখিয়ে দেব। আর মন্দির যাবার পথে কিন্তু এই যে সামনেই দুধারে প্রচুর দোকান রয়েছে, যেখানে আপনারা পুজো দেওয়ার উপকরণ এবং অন্যান্য টুকিটাকি জিনিস কেনার জন্য প্রচুর অপশান আপনারা পেয়ে যাবেন। যেখানে আমাদের গাড়িটা পার্কিং করেছে সেখান থেকে বেশ কিছুটা রাস্তা হেঁটে আসার পর আমরা যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যে মেন দরজাটা ফটকটা সেখানে এসে পৌঁছেছি। এখান থেকে কিন্তু এখন আমাদের প্রায় 300 মতো সিঁড়ি ক্রস করে তারপরে আমাদের মন্দিরে যেতে হবে। কিন্তু তার আগে এখানে কিন্তু জুতো রাখার জন্য একটা করে 5 টাকা করে কুপন আমাদেরকে কেটে নিতে হবে। আচ্ছা, মেইন যে গেটটা রয়েছে সেই গেটের মধ্যেই কিন্তু আপনাদের এই 5 টাকা করে জনপ্রতি টিকিট, মানে জুতো রাখার জন্য টিকিট করে নিতে হবে। কিন্তু জুতো এখানে রাখতে পারবেন না, জুতো পরেই কিন্তু আপনারা উপরে উঠবেন। উপরে জুতো রাখার কাউন্টার রয়েছে, সেখানে জুতো রাখবেন, সেখানে কিন্তু এই টিকিটটা দেখাতে হবে। তো টিকিটটা কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু ফেলে দেবেন না, টিকিটটা সঙ্গে রাখবেন।
এই যে এখান থেকেই কিন্তু যে সিঁড়ি দেখতে পাচ্ছেন পিছনে, আমরা কিন্তু পার্কিং থেকে অনেকটা উপরে হেঁটে এসে এই সামনে যে গেটটা রয়েছে তার পিছনে কিন্তু পার্কিং রয়েছে, অনেকটা কিন্তু আমরা হেঁটে এসেছি। এই হেঁটে এসে সামনের টিকিটটা করে নিয়ে এখান থেকে কিন্তু সিঁড়ি হয়ে উঠে যাচ্ছে, আর সিঁড়ি এখান থেকে শুরু হচ্ছে। এই সিঁড়ি বেয়ে কিন্তু এখন আমাদের উপরে উঠতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। এখানে প্রায় মোটামুটি 310টা কি 20টা মতো সিঁড়ি রয়েছে, এক্সাক্ট কতটা রয়েছে জানি না, তবে 300-র ওপরে রয়েছে। তবে সিঁড়িটা যেটা দেখতে পাচ্ছি খুব খারাপ সিঁড়ি কিন্তু নয়, স্লোপগুলো বেশ ছোট ছোট রয়েছে, সিঁড়ি চড়তে কিন্তু তার কারো তেমন কোনো অসুবিধা হবে না। তো চলুন যাওয়া যাক পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো চলুন মহাদেবের নাম নিয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠা যাক। বলো হর হর মহাদেব। আর সিঁড়ি দিয়ে আপনাদের যদি উঠতে কষ্ট হয় তাহলে কিন্তু কিছুটা পথ হেঁটে ওঠার পর কিন্তু এরকম বসার অনেক জায়গা রয়েছে, যেখানে বসে আপনারা বিশ্রাম নিতে পারেন যদি সিঁড়ি বেয়ে উঠতে আপনাদের অসুবিধা হয়। কিছুটা সিঁড়ি বেয়ে আসার পর এখানে কিন্তু সিঁড়িটা একটুখানি খাড়াই আছে, আর বাবার কাছে যাব, একটু কষ্ট করব না তা তো হয় না, আর বাবাই তো ডেকেছে, বাবার নাম নিয়ে অবশ্যই পৌঁছে যেতে পারবো। এই যে গেটে যে জুতো রাখার জন্য টিকিটটা আপনারা নিয়েছেন, সেই টিকিটটা দেখে কিন্তু এইখানে জুতো রাখতে হবে। এই যে নিচে সবাই কিন্তু লাইন দিয়েছে পঞ্চলিঙ্গেশ্বর বাবা সেই লিঙ্গ মানে স্পর্শ করার জন্য, কারণ এখানে কিন্তু যে পঞ্চলিঙ্গেশ্বর বাবার যে শিবলিঙ্গ রয়েছে সেটা কিন্তু হাতে স্পর্শ করতে হয়, চোখে খুব একটা বেশি দেখা যায় না। হয়তো আজকে আমরা দেখতেও পারবো, কারণ হচ্ছে এখন জলটা নেই, জলের যে স্রোতটা ঝর্ণাটা বয়ে আসে সেটাতে কিন্তু বাবা শিবলিঙ্গটা ঢাকা পড়ে যায়, তখন সেটাকে হাতে ছুঁয়ে স্পর্শ অনুভব করতে হয়, দেখতে পাওয়া যায় না। হয়তো এখন জল নেই, আমরা হয়তো সেই শিবলিঙ্গটা দর্শনও করতে পারবো এবং স্পর্শও করতে পারবো, সেই সঙ্গে আপনাদেরও দর্শন করাবো। তো চলুন এখনও আমরা গিয়ে লাইনে দিই, কারণ প্রচুর ভক্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমাদের গিয়ে লাইন দিতে হবে বাবার দর্শন নেওয়ার জন্য। যে এই উপর থেকে কিন্তু এখান থেকে কিন্তু লাইন শুরু হয়ে গেছে, এখানেই লাইনে দাঁড়াতে হবে। পঞ্চলিঙ্গেশ্বরে এসে যারা আপনারা পুজো দিতে চান তারা কিন্তু এখানে পুজো দিতে পারবেন। যে এখানে কিন্তু পুরোহিতরা রয়েছে, তাদের সাহায্যে আপনারা এখানে পুজো দেবেন, বাবার মাথায় জল অর্পণ করতে পারবেন। এখানে কিন্তু বেশ কিছুজন পুজো দিচ্ছে। আর এই যে পিছনে লাইনটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের শিবলিঙ্গগুলো রয়েছে। আমরা কিন্তু লাইন দিয়ে অনেকটাই এগিয়ে চলে এসেছি, আর আজকে গরমটা কিন্তু বেশ ভালো পড়েছে। তো দেখা যাক আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাবার দর্শন নেব। আমরা তো পঞ্চলিঙ্গেশ্বর বাবার দর্শন করলাম, দুঃখের বিষয়ে আপনাদেরকে তো সেটা দেখাতে পারলাম না, কারণ এখন যেটা নতুন নিয়ম এখানে করেছে যে গর্ভগৃহে যে বাবার যে শিবলিঙ্গের ইয়েটা রয়েছে সেটা মোবাইল বা ফোনে বা হচ্ছে গিয়ে ক্যামেরাতে ধারণ করা যাবে না, বা ছবি বা ভিডিও তোলা কোনো রকমভাবেই করা যাবে না। হ্যাঁ, কিন্তু এখানে আমরা সেরকমভাবে কোনো রকম রেস্ট্রিকশান লেখা দেখতে পাইনি। এবার ওরা বলছে যে লিখে রেখেছে, কিন্তু এখানে অন্য কোনো ভাষায় ছিল না, শুধুমাত্র ওড়িয়া ভাষাতে লেখা ছিল। প্লাস এরকম একটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে কোনো সাইন শুধু ওড়িয়াতে লেখা রয়েছে ঠিক আছে, বাট মোবাইল লিখে মানে মোবাইলে ফটোগ্রাফি প্রহিবিটেড সেটা যে একটা সিম্বল থাকে সেটা তো করে দেবে, সেটাও কিন্তু করা ছিল না। এবার সবাই তো ওড়িয়া বুঝতে পারে না, আমরা তো বাঙালি, বাংলা থেকে এসেছি আমরা, ওড়িয়া ভাষা আমরা নাই বুঝতে পারি। যদি সেই ভাষার সঙ্গে সঙ্গে সিম্বলটা দেওয়া থাকতো, সাইনটা দেওয়া থাকতো, তাহলে হয়তো বোঝা যেত। কিন্তু কিছু করার নেই, এটা নিয়ে একটুখানি সামান্য একটুখানি বাকবিতণ্ডা হয়ে গেছে এখানে। যাই হোক, আমরা দর্শন করে নিয়েছি। তো আপনারা যারা আসবেন পরবর্তী সময়ে এই দিকটা একটুখানি খেয়াল রাখবেন। এখন ভিডিও করা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড এখানে করে দিয়েছে। তো আমি বলবো মানে এইখানে মানে এই কথাটা ভালো মতো অন্যান্য ভাষাতেও লিখে দেওয়া উচিত, আমার মনে হয় সেটা, কারণ সবাই তো ওড়িয়া ভাষা বুঝবে না। অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে অ্যাটলিস্ট অন্তত ইংলিশটা তো লিখে দিতে পারতো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু সারা বছর খোলা থাকে, সকাল 5টা থেকে একদম পুরো সন্ধ্যে 5টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। সারা বছরই আপনারা এখানে আসতে পারেন। বিশেষ করে শীতকালটা আর শ্রাবণ মাসে কিন্তু এখানে প্রচুর পূর্ণার্থী এবং দর্শনার্থী আসে।
পঞ্চলিঙ্গেশ্বর যে পার্কিংটা রয়েছে তার সামনেই কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি সামনে। এই যে এখানে কিন্তু একটা নতুন জগন্নাথ মন্দির হয়েছে। এই যে এটা একটা জগন্নাথ মন্দির, খুব সুন্দরভাবে মন্দিরটাকে ছোটোখাটোর মতো তৈরি করেছে। আর এখানে কিন্তু রয়েছে একটা হোটেল রয়েছে এখানে, এটা গোবিন্দ যাত্রীনিবাস, শ্রী গোবিন্দ যাত্রীনিবাস। একদম নীলগিরি পাহাড়ের পাদদেশেই এই হোটেলটা রয়েছে। খুব সুন্দর লোকেশনের মধ্যে হোটেলটা অবস্থিত। আর ঠিক তার উল্টো দিকেই এই যে এখানে মন্দিরটা, তার সামনেও কিন্তু একটা হোটেল রয়েছে, গুরুশক্তি হোটেল। তো চলুন দেখি যদি দু একটা রুম আপনাদেরকে দেখাতে পারি, আর প্রাইস কি আছে সেটাও আপনাদেরকে যদি পারি তো একটু জানিয়ে দিচ্ছি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে নিচে নেমেই সামনে একটুখানি এসেই একটা হোটেল পেয়েছি, গুরুশক্তি হোটেল, ওদের রেস্টুরেন্টও রয়েছে। তো ওখানে আমরা দুপুরে লাঞ্চটা করতে এসেছি। তো আমরা একটা ফিশ থালির অর্ডার করেছি। তো ফিশ থালির দাম পড়েছে হচ্ছে 140 টাকা। 130 টাকা মেনুতে ছিল, গ্যাসের দাম বাড়ার দরুন 10 টাকা প্রাইস হাইক হয়েছে। তো কী কী আছে এই ফিশ থালিতে একটুখানি দেখাই। এখানে তো পাঁপড় তো আছেই, এদিকে আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, এখানে একটা সবজি রয়েছে আচার টাইপের মতো ওটা, এখানে আলু পটলের তরকারি রয়েছে, আর এখানে রয়েছে মাছ। মাছটা কিন্তু বেশ ভালো সাইজের। আর এখানে মাছ বাদে এই যে 140 টাকার ফিশ থালিটা, বাকি সমস্ত কিছুই কিন্তু আপনারা মিল সিস্টেমে পাবেন, শুধু মাছটা শুধু মিল নয়, আর বাকি যা যা চাইবেন মানে চাইলে পাবেন। আমি এখন রয়েছি পঞ্চলিঙ্গেশ্বরে, একদম পুরো পার্কিংয়ের সামনেই ওখানে রয়েছে হোটেল গুরুশক্তি গ্র্যান্ড। তো ওই হোটেলেরই একটা রুম আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন দোতলাতে রয়েছি। দোতলা এখানে কিন্তু বিশাল লম্বা একটা বারান্দা রয়েছে, আর বারান্দার সামনেই কিন্তু এরকম সুন্দর একটা সাজানো গোছানো বাগানের মতো রয়েছে, লন এরিয়া রয়েছে খুব সুন্দর। এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর এই হোটেলেরই একটা রুম, সেটা হচ্ছে 304 নম্বর রুম। তো রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। রুমে যদি ঢুকি, বিশাল বড় কিন্তু রুমটা, ভীষণ বড়, বিগ সাইজের একটা রুম, মানে ফুটবল মাঠের মতো এত বড় রুম। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে। এখানে তো দুজন তো আরামসে থাকতে পারবে, তিনজনও থাকতে পারবে। এদিকে ফোন রয়েছে, একটা টেবিল রয়েছে ছোট, এখানেও একটা টি টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে। এদিকে কিন্তু বিশাল বড় একটা ওয়ার্ড্রোব রয়েছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এদিকে তো টিভি রয়েছে, এসি আছে, পাখা তো আছেই। দুর্দান্ত একটা রুম, আর ভীষণ বড় একটা রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁচকচকে রুমটা। আর এদিকে রয়েছে হচ্ছে বাথরুম। বাবা, বাথরুমটাও বিশাল বড় বাথরুম। বাথরুমে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, আয়না আছে, এখানে শাওয়ার তো রয়েছে, বালতি মগ সবই রয়েছে। গিজার নেই এখানে, গিজারের প্রয়োজনও পড়ে না। ভীষণ বড় একটা রুম, এবং সঙ্গে বাথরুমটাও বিশাল বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এসি রুম এটা। আর উপরে সিলিংটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এদিকে কিন্তু একটা ব্যালকনি রয়েছে, এটা কিন্তু একটা মেন অ্যাট্রাকশন। এই দরজাটা যদি খুলি, তাহলে এখান থেকে বাইরে বেরোলেই এই ছোট্ট ব্যালকনি থেকে সামনে এরকম পাহাড় দেখতে পাচ্ছেন, নীলগিরি পাহাড়। এই যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, একদম হোটেলের সামনেই হচ্ছে এই মন্দিরটা। এবং প্রত্যেকটা ফ্লোরেই দেখছি, মানে প্রতিটা রুমেই কিন্তু এরকম ব্যালকনি রয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ব্যালকনি রয়েছে। ছটা রুমে ছটা করে ব্যালকনি রয়েছে, প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এরকম ব্যালকনি রয়েছে। আমি এখন দোতলায় রয়েছি, এই যে নিচের ফ্লোরগুলোতে কিন্তু ব্যালকনি রয়েছে এরকম। আর এই দিক থেকে কিন্তু এত সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন, একদম পুরো রাস্তার সঙ্গে হচ্ছে গিয়ে হোটেলটা। আর রুমটা ভীষণ বড়। তো আপনারা যারা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে আসছেন, যদি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনেই হোটেল নিয়ে থাকতে চান, তাহলে আমি বলবো এই গুরুশক্তি হোটেলে আপনারা আসতে পারেন। এই রুমটার ভাড়া হচ্ছে 1400 টাকা এসি দিয়ে। আর এই হোটেলে কিন্তু 800 টাকা থেকেও রুম প্রাইস নাকি শুরু হয়। নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর আমি এখন চলে এসেছি হোটেল গুরুশক্তির ছাদে। ছাদটাও কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে, এখানে বসার জায়গা করে রয়েছে কত সুন্দর করে। এগুলো বোধহয় রুম, হ্যাঁ এখানেও রুম রয়েছে। বাহ, দারুণ। মানে এই হোটেলটা কিন্তু খুব সুন্দর, আর লোকেশনটাও কিন্তু দারুণ। এই যে ছাদ থেকে এখানে নীলগিরি পাহাড়, দুর্দান্ত একটা ভিউ।
মানে এখানে এসে সময় কাটাতে পারলে দারুণ লাগবে। মানে এই হোটেলটা এখানকার মধ্যে আমি বলবো এই হোটেলটা বেস্ট। শুধু বসার জায়গা নয়, এখানে কিন্তু দোলনাও রয়েছে, দেখেছেন? এই যে এদিকেও কিন্তু বসার জায়গা রয়েছে, সন্ধেবেলা সবাই বসে এখানে সুন্দর আড্ডা দিতে পারবে। আরেকটা ব্যাপার কি, এখানে কিন্তু সোলার সিস্টেম রয়েছে, মানে ইলেকট্রিসিটির ব্যাপারে যা মনে হচ্ছে সোলার ব্যবহার করা হয়। আর হোটেল গুরুশক্তির চেক ইন এবং চেক আউট টাইম দুটোই কিন্তু হচ্ছে সকাল 10:30। আর এখানে কিন্তু থাকার জন্য আরেকটা অপশানও রয়েছে, ওটিডিসির যে পান্থনিবাস রয়েছে, সেই ওটিডিসির পান্থনিবাস কিন্তু এখানে রয়েছে। সরকারি প্রপার্টি এটা, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। সরকারি প্রপার্টি, আমি বেশি ভেতরে ঢুকছি না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন। এদিকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এখানে যে সমস্ত সাইটগুলো রয়েছিল সবগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 2:30। আর আমরা এখন চলে যাব হচ্ছে সোজা চাঁদিপুর সি বিচে। আর আকাশে কিন্তু এখন ভালোই মেঘ করে ফেলেছে, মেঘ কিন্তু বেশ ভালো কালো মেঘ কিন্তু আকাশে জমছে। আর এখানে কিন্তু দৃশ্যটা দুর্দান্ত লাগছে। এক পশলা বৃষ্টি এসে পুরো শরীর মন একদম পুরো ঠান্ডা করে দিয়েছে। আর সামনের নাজারাটা একবার দেখুন, মানে উপরের কালো মেঘটা মনে হচ্ছে যেন আস্তে আস্তে সাদা মেঘটাকে গিলে খাবে। তো জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, প্রচুর, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এখন আমরা NH-16 ধরে চাঁদিপুর সি বিচের দিকে যাচ্ছি। বৃষ্টিটা মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, ভিজিবিলিটি প্রায় অনেকটাই কমে গেছে, মানে এত জোর বৃষ্টি হচ্ছে। আর বাজ পড়ছে কিন্তু প্রচুর, শুনতে পেলেন আওয়াজ? দেখুন বৃষ্টির অবস্থা দেখুন, একদম জিরো ভিজিবিলিটি। সময় আপডেট, এখন বিকেল 4টে। আমরা কিন্তু পৌঁছে গেছি চাঁদিপুর সি বিচে। এদিক দিয়ে আমরা ঢুকছি, আমাদের গাড়ি পার্কিংয়ে ওখানে রাখা রয়েছে। আর এখানে কিন্তু পার্কিংয়ের জন্য 30 টাকা করে গাড়ির জন্য নিয়েছে। আর এই চাঁদিপুর সি বিচেও কিন্তু থাকার জন্য বেশ কিছু পান্থনিবাস রয়েছে, হোটেল রয়েছে। আর এই দিক দিয়ে কিন্তু বিচে এন্ট্রি করতে হবে, এই সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। আর বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না, সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে আমাদের কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। ভাবলাম এখানে এসে বৃষ্টিটা কম হবে, থেমে গেছে, কিন্তু না, এখানে এসেও দেখি মানে গাড়ি থেকে নেমেছি, টিপ 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 করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই যে এখানে কিন্তু পান্থনিবাস রয়েছে, থাকার ব্যবস্থা এখানে রয়েছে, এদিকেও কিছু কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এই সাইড দিয়ে কিন্তু পেছন দিয়ে আসার পথে আমরা প্রচুর হোটেল দেখতে পেয়েছি, থাকার অপশান কিন্তু এখানে বেশ কিছু রয়েছে। সুলভ শৌচালয় রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। আর সমুদ্র কিন্তু এখান থেকে যা দেখতে পাচ্ছি অনেকটা দূরে রয়েছে, অনেকটা, মানে জল এখন এতটাই পিছনে চলে গেছে, মানে এখান থেকে মানুষগুলো দেখতে পাচ্ছেন কত দূরে মানুষগুলো রয়েছে। আর এখানে এসে ভাইবটা আমার অনেকটা ঠিক বকখালির যে সমুদ্র সৈকত, সেম সমুদ্র সৈকত বকখালির মতোই এখানে লাগছে। এই যে সামনে বকখালিতে যেমন একটা জল পেরিয়ে তারপর সমুদ্রে যেতে হয়, এখানেও সামনে কিন্তু তাই দেখছি। মানে এই যে এখানে সব সাদা বালি রয়েছে, সাদা বালির পার করেই ওখানে একটা সমুদ্রের সঙ্গে যুক্ত রয়েছে, কানেক্টেড, কিছুটা জল রয়েছে, তারপরে কিন্তু সমুদ্র রয়েছে। আর আর এটাই হলো চাঁদিপুর সি বিচ। সমুদ্রের গর্জনটা কিন্তু অনেক দূর থেকে শোনা যাচ্ছে। মানে বললাম না, বকখালির মতো ভাইব কিন্তু আমি এখানে পাচ্ছি, মানে বকখালিতে যে ভাইবটা পাওয়া যায় এখানে কিন্তু সেই ভাইবটা পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু মাটির মধ্যে ছোট 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 কিন্তু একদম পুরো গুড়ি গুড়ি সব শামুক রয়েছে এখানে, শামুক ঝিনুক ছোট ছোট একদম গুড়ি গুড়ি, কারণ যখন জোয়ারটা আসে না এগুলো সব ভেসে আসে। আর এখন ভাটা চলছে, জল অনেক দূরে চলে গেছে। আর বকখালির মতো কেন বললাম, মানে পুরো সাদাবালির সমুদ্র সৈকত, বকখালিতে যেমন সমুদ্রের ধারে ছোট ছোট স্টল নিয়ে বসে, এখানেও কিন্তু সেরকমভাবেই প্রচুর দোকান বসেছে। সন্ধে হলে হয়তো আরও বেশি দোকান বসবে। তো চলুন দেখি হেঁটে হেঁটে আমরা কত দূর যেতে পারি, সমুদ্রের কতটা কাছে যেতে পারি দেখি। আমাদের হাতে সময় এখনও কিছুটা রয়েছে।
তো আমি যেভাবে ঘুরলাম সেভাবে যদি আপনারা ঘোরেন তাহলে একদিনেই কিন্তু আপনারা বালেশ্বর সকালবেলা পৌঁছে সমস্ত সাইট সিনগুলো দেখে ইমামি জগন্নাথ মন্দির, তারপরে হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, তারপরে ওইদিকে আর কি আছে, নীলগিরি জগন্নাথ মন্দির, রাজবাড়ি, ব্লু লেক, তারপরে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, সঙ্গে কিন্তু চাঁদিপুর সি বিচটাও আপনারা করে নিতে পারবেন আমি যেভাবে ঘুরছি সেইভাবে যদি আপনারা ঘোরেন। মানে ভাটার কারণে জল এতটাই পিছন দিকে চলে গেছে, মানে এখান থেকেও সমুদ্র জলটা দেখতে পাওয়া যাচ্ছে না। আমি যদি ক্যামেরাটা একটুখানি জুম করি তবে আপনারা দেখতে পাবেন, মানুষগুলো দেখছেন কত দূরে গেছে। দেখুন কত দূরে দেখছেন সমুদ্রের ঢেউ, আমি 10x জুম করেছি, এত দূরে সমুদ্রের ঢেউ। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলি, আপনারা যদি পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে এসে বালেশ্বর নেমে অটো ঠিক করেন, শুধু যদি আপনারা পঞ্চলিঙ্গেশ্বর যান তাহলে কিন্তু ভাড়া নেবে হচ্ছে আপনাদের থেকে 600 টাকা। আর যদি চাঁদিপুর সি বিচে আসতে চান তাহলে ভাড়া নেবে হচ্ছে 800 টাকা। আর যদি আপনারা পঞ্চলিঙ্গেশ্বরের সঙ্গে যে সাইট সিনগুলো রয়েছে, ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ব্লু লেক, নীলগিরি জগন্নাথ মন্দির, রাজবাড়ি এবং পঞ্চলিঙ্গেশ্বর করেন তাহলে কিন্তু ভাড়া নেবে হচ্ছে 1500 টাকা। আর আপনারা যদি এতগুলো স্পটের সঙ্গে চাঁদিপুর সি বিচটাও আপনারা ঘুরে নিতে চান তাহলে কিন্তু অটো ভাড়া পড়বে হচ্ছে 2300 টাকা। মানে সমস্ত কিছু ঘুরিয়ে আপনাদের আবার বালেশ্বর স্টেশনে ড্রপ করে দেবে, 2300 টাকা ভাড়া দেবে। আমরা যে অটোর সাথে ঘুরেছি নাম্বার আমি দিয়ে দেবো, আর যদি আপনারা বার্গেনিং করেন হয়তো একটু কম বেশি করতেই পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আর এই হলো চাঁদিপুর সি বিচ, জল কতটা দূরে চলে গেছে। বৃষ্টি কিন্তু আবার আসবে, ফোটা ফোটা বৃষ্টি কিন্তু এখন পড়ছে। মানে আমি কোনো সমুদ্র সৈকতে এসে লিটারালি এত দূরে সমুদ্র দেখিনি। এখান থেকে পায়ে যদি হেঁটে যাই, নাই নাই করে হলো আমাকে সমুদ্রের কাছে পৌঁছতে গেলে কমসে কম 500 থেকে 600 মিটার হাঁটতে হবে, তারপরে গিয়ে হয়তো আমি সমুদ্রটা পাবো। আর বিকেল টাইমটা চাঁদিপুর সি বিচটা কিন্তু কাপেলদের জন্য বেস্ট, একদম সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এখানে এসে। আর শীতকালে কিন্তু এখানে ঝাউবন রয়েছে, যা দেখলাম জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে নাকি প্রচুর পিকনিক করতে আসে শীতকালটাতে। তো এখন আমরা এই চাঁদিপুর সি বিচ থেকে বেরিয়ে যাব হচ্ছে আমাদের স্টেশনের উদ্দেশ্যে, বালাসর স্টেশনের উদ্দেশ্যে। তো এটাই ছিল আমার একদিনের সমুদ্র, ঝর্ণা, পাহাড়, মন্দির ভ্রমণের গল্প। তো আপনারাও যদি এইভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই ঘুরতে পারেন। আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বালাসোর স্টেশনে। আজকে আমাদের ট্রেন রয়েছে, ফেরার ট্রেন রয়েছে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটা একটু লেট করেছে, ট্রেনটা ঢুকবে হচ্ছে গিয়ে 6টা নাগাদ। আপনারা চাইলে কিন্তু দিনের দিন যদি ঘুরতে চান তাহলে কিন্তু ফেরার জন্য আপনারা পুরী বন্দে ভারতকেও বেছে নিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে চেন্নাই হাওড়া মেলকেও বেছে নিতে পারেন। আমি এসএমভিপি বেঙ্গালুরু হাওড়াকে বেছে নিয়েছি। আর যেহেতু সময়টা আমার কাছে অনেকটাই ছিল এই ট্রেনটা বেছে নেওয়ার কারণে, আর ট্রেনটা প্রায় দিনই লেট করে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই করবেন। আর যারা চ্যানেলটাতে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ডেস্টিনেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।